বর্তমান যে উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদ ঢেলে সাজানোটা অতীব জরুরি। এটি নিয়ে অনেকেই অনেকভাবে কথা বলছেন, অনেকভাবেই এটি নিয়ে পরামর্শ দিচ্ছেন যে আসলে বর্তমান এই সরকারের যে উপদেষ্টা পরিষদ এটি আসলে কতটুকু মানে জনতার এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে বা কাজ করছে বা কাজ করার সক্ষমতা তাদের কতটুকু রয়েছে, এটি কিন্তু অনেক বড় একটা প্রশ্ন হয়ে আজকে দেখা দিয়েছে। এই জন্য অনেকের মতো আমরাও বলছি, এটা আমরা আসলে বলতে এক প্রকারের বাধ্য হচ্ছি যে বর্তমান এই উপদেষ্টা পরিষদ একবারে ঢেলে সাজাতে হবে। এই উপদেষ্টা পরিষদকে যদি ঢেলে সাজানো না যায় তাহলে আমাদের এই যে বিপ্লব উত্তর যে ফলাফল বা আফটার এফেক্ট, এটা আসলে মানে সামাল দেওয়া অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জিং, এবং এই বিপ্লব বেহাত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। এখন আসেন বেশ কিছু পয়েন্ট নিয়ে আমরা যদি আলোচনা করি যে আসলে এই বিপ্লবোত্তর পরবর্তী সময়ে আমরা যে উপদেষ্টা পরিষদ বা যে সরকার বা যারা দায়িত্বে বর্তমানে রয়েছেন অনেককে নিয়ে জনগণের নানান প্রশ্ন, নানান সমালোচনা, নানান আলোচনা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি জনগণের যেটি বক্তব্য যে বিপ্লব কখনো কোনো আইন, সংবিধান মানে না। কারণ বিপ্লব যদি কোনো আইন মানে, সংবিধান মানে, কিংবা ফ্যাসিস্ট যে শক্তি যাকে পরাজিত করে একটি বিপ্লব সফল হয়, সেই ফ্যাসিস্ট শক্তির আন্ডারে বা কালাকানুন মেনে যদি আপনি কোনো সিদ্ধান্ত নেন, কাজ করেন, তাহলে সেই বিপ্লবের অ্যাকচুয়ালি কোনো মানে হয় না। এখন আজকে দেখেন এই যে বিপ্লবে আমরা একটা বিপ্লবোত্তর স্বাধীন বাংলাদেশ পেলাম। এই স্বাধীন বাংলাদেশ পাওয়ার পরে আজকে আমাদের যে সরকার বা যাদেরকে আমরা ক্ষমতায় বসালাম, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বোধহয় কারোই কোনো দ্বিমত নেই, কারোই কোনো ভিন্ন মত নেই, কোনো বক্তব্য নেই। তাকে এক বাক্যে সবাই মেনে নিয়েছেন, স্বীকার করে নিয়েছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন, স্যালুট জানিয়েছেন। এখন প্রশ্নটি দাঁড়িয়েছে বেশ কিছু উপদেষ্টাকে নিয়ে। অনেকেই যেমন এই সরকারকে এনজিও সরকার বলে থাকেন। কেন এনজিও সরকার বলছেন? বিকজ এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা দায়িত্ব পেয়েছেন বা যারা এসেছেন তাদের অধিকাংশই এনজিও রিলেটেড ব্যক্তি। মানে তারা বিভিন্ন এনজিওর দায়িত্ব পালন করেছেন, এনজিওর কাজ করেছেন, কিংবা এনজিও রিলেটেড বিভিন্ন প্রকল্প, প্রজেক্টের সাথে যুক্ত ছিলেন, এরকম ব্যক্তিরা আজকে দায়িত্বে। এখন আমাদের বাংলাদেশে এই যে দীর্ঘদিন একটা ফ্যাসিবাদ কায়েম ছিল, এই ফ্যাসিবাদ পুরো বাংলাদেশটাকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। এই বাংলাদেশের পরতে পরতে আমাদের প্রবলেম, সমস্যা, এই সমস্যাগুলো আমরা যারা ফ্যাসিবাদ মোকাবেলা করে ফ্যাসিবাদের আমলে নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, এইরকম বিভিন্ন সেগমেন্টে যারা, সে হোক রাজনৈতিক দলের কর্মী, কিংবা আপনার সোশ্যাল মিডিয়ার কর্মী, কিংবা আপনার গণমাধ্যম কর্মী, কিংবা আপনার প্রশাসনের কোনো লোক, যারা ফ্যাসিবাদ কর্তৃক আক্রান্ত, নির্যাতিত, নিপীড়িত, সেই ব্যক্তির চাইতে যে এনজিও করে আসছে এরকম একজন ব্যক্তি কখনোই এই জিনিসটা বেশি বা ভালোভাবে অনুধাবন করা আমার মনে হয় কোনোভাবে সম্ভব নয়। এখন ধরেন এই যে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টা, সরকারের দায়িত্ব নেওয়ার প্রায় 1 মাসের উপরে, 1.5 মাসের কাছাকাছি, এই 1.5 মাসেও বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা এখনো একটা ব্যালেন্স জায়গায় আনতে পারি নাই। কেন পারি নাই? এই প্রশ্ন করলে হয়তো অনেকে অনেকভাবে উত্তর দিবেন, অনেকভাবে ব্যাখ্যা করবেন, কিন্তু এই ব্যাখ্যা আদতে কতটুকু জনগণ খাবে বা প্রাসঙ্গিক, সেটা কিন্তু অনেক বড় একটা প্রশ্নের বিষয়। কারণ এটা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার অন্যতম মানে দুটো স্তম্ভের মতো কাজ করে দুটো প্রতিষ্ঠান। এটা আপনারা সবাই জানেন যে পুলিশ বাহিনী অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী, আরেকটি হচ্ছে প্রশাসন যন্ত্রে যারা থাকেন। এই দুটো অর্গান একটা সরকারকে রান করার জন্য, পরিচালনা করার জন্য সবচাইতে বেশি এবং মুখ্য ভূমিকা পালন করে। এবং এই দুটো অর্গানকে যদি আপনি সঠিকভাবে রান করাতে না পারেন, তাহলে কিন্তু আপনার পরতে পরতে বিপদ, আপনার
পরতে পরতে ঝুঁকি থেকেই যায়। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে যাকে দেওয়া হয়েছে, হ্যাঁ উনি এক্স আর্মি পার্সন, সাবেক সেনা কর্মকর্তা ছিলেন, নিঃসন্দেহে না যোগ্যতা আছে, কিন্তু আমার প্রশ্নটি আসলে ওই যোগ্যতার জায়গায় নেই। আমার প্রশ্নটি হচ্ছে উনি বাংলাদেশের বিগত 17 বছর ধরে যে চলমান ফ্যাসিস্ট শক্তি কর্তৃক এই রাষ্ট্রটি আক্রান্ত হয়েছে, এই রাষ্ট্রের জনগণ আক্রান্ত হয়েছে, এই রাষ্ট্রের জনগণ রাজনৈতিক দলগুলো ভিক্টিমাইজ হয়েছে, এই সম্পর্কে তিনি কতটুকু অবগত, কতটুকু জানেন, এটি কিন্তু একটা বড় প্রশ্নের বিষয়। আবার এই পুলিশ বাহিনীর যারা ফ্যাসিবাদের দোসর ছিলেন, জনগণের বুকে গুলি চালিয়েছেন, জনগণকে আক্রান্ত করেছেন, সেই সম্পর্কেও তিনি কতটুকু অবগত, কতটুকু জানেন, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন সামনে দাঁড়িয়েছে। তো এখানে এমন একজন ব্যক্তিকে প্রয়োজন ছিল, দরকার ছিল, যে ব্যক্তিটি বাংলাদেশের আপ টু বটম জানেন এবং বিগত 17টি বছর ফ্যাসিবাদের কবলে পড়ে যারা নির্যাতিত, নিপীড়িত, যারা মজলুম হয়েছেন, তার এ টু জেড খুঁটি নাটি সম্পর্কে যিনি অবগত, এরকম একজন ব্যক্তিকে যদি আজকে হোম মিনিস্ট্রিতে দায়িত্ব দেওয়া যেত, তাহলে এই 1 মাসে দেখতেন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী সদা তৎপর হয়ে আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারতেন। কিন্তু সেটা হয় নাই। কেন হয় নাই সেই ব্যাখ্যাতে আমি যাব না, সেটি আপনারা সবাই জানেন, সবাই অবগত। আমি শুধু এতটুকুই বললাম। এবার আসেন আমাদের আরো যে অন্যান্য বিষয়গুলো রয়েছে। অধিকাংশ মিনিস্ট্রিতে আসলে প্রপার লোকজন বা যোগ্য লোকজন বা যাদের প্রয়োজন তারা দায়িত্ব পায় নাই, নাকি তাদেরকে দায়িত্ব দেওয়া হয় নাই, এটাও কিন্তু আজকে বড় একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেক বিষয়, উপদেষ্টা পরিষদের যে 25 জন আছে তাদের অনেককে নিয়ে আপনারা নিজেরাও অনেক সময় প্রশ্ন তোলেন, সমালোচনা করেন, কথা বলেন। এই কথাগুলো আমাদের বলতে হবে, কারণ এই উপদেষ্টা পরিষদে যারা নিয়োগ পেয়েছেন, কোন পাইপলাইনের মধ্য দিয়ে কিভাবে নিয়োগ পেয়েছেন, এটা হয়তো আমরা অনেকেই জানি না, আবার হয়তো অনেকেই টুকটাক জানি। তবে আমাদের কাছে যতটুকু তথ্য আছে যে এই উপদেষ্টা পরিষদে একজন প্রভাবশালী উপদেষ্টা যাকে বলা হয়, তিনি একজন ইউনিভার্সিটির টিচার, শিক্ষক, ছাত্রদের এক সময়ের খুব আস্থাভাজন ব্যক্তিত্ব ছিলেন। আমি নাম বলবো না, আপনারা সবাই জানেন। আমি যতটুকু জানি তারই চয়েসে, তারই পছন্দে এখানে নাকি 90% উপদেষ্টা নিয়োগ পেয়েছেন, বা তার পাইপলাইন দিয়েই নাকি এখানে প্রবেশ করেছে। তিনি একজন সুনামধন্য শিক্ষক, আমাদের সকলের প্রিয় আস্থাভাজন। আমি নাম বলতে চাই না, নাম বললে আবার অনেকেই বিরাট ভাজন হতে পারেন, আপনারা অনেকেই চিনেন তাকে। তো ওনার এই পাইপলাইনের মধ্য দিয়েই নাকি এই এনজিও গ্রাম, এটাকে আমরা এনজিও গ্রাম বলছি কেন সেটাও আপনারা অবগত, এই এনজিও মার্কা উপদেষ্টারা এখানে প্রবেশ করেছেন। তো এই উপদেষ্টাদের নিয়ে আমরা আসলে কতটুকু সামনে আগাতে পারবো, কতটুকু তারা আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, স্বপ্নের সোনার বাংলাদেশ, নতুন বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, সেই বাংলাদেশ তারা বিনির্মাণ করতে পারবে বলে আমরা আশাবাদী, সেটি কিন্তু বড় একটি কোয়েশ্চেন মার্ক হয়ে আজকে সামনে দাঁড়িয়েছে। এই কথাগুলো বলতে আমরা বাধ্য হচ্ছি। সঠিক জায়গায় সঠিক লোক, সঠিক ব্যক্তি যদি না বসে, সেই চেয়ারে যদি ওই খুনি হাসিনা, ফ্যাসিবাদের দোসর, কিংবা যারা এই বিপ্লব সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন না, অবগত নন, এরকম ব্যক্তিরা বসে, তাহলে আসলে ভাই জিনিসটা আমাদের জন্য কষ্টকর এবং বিপ্লব বাস্তবায়ন করাটা আরো বেশি কষ্টকর। হ্যাঁ, আমি বলছি না যে ছাত্রদেরকেই দিতে হবে বা অমুককেই দিতে হবে। আমার কথা হচ্ছে যোগ্য ব্যক্তি, যাকে যে দায়িত্বটি দিবেন সেই দায়িত্ব সম্পর্কে সেই ব্যক্তিটি যাতে অবগত থাকেন এবং তিনি যাতে তার এ টু জেড খুঁটিনাটি সম্পর্কে অবগত হয়ে থাকেন, যাতে তিনি সেটি খুব অল্প সময়ে সেটি সমাধান করতে পারেন, সেটাকে নিয়ন্ত্রণে আনতে পারেন, সেরকম ব্যক্তিদেরই দরকার। আমি একটা উদাহরণ সবসময় দিই, যেমন প্রবাসী 2 কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে। এই প্রবাসী উপদেষ্টা, আপনাদের কি মনে হয় না যে প্রবাসী যারা দীর্ঘদিন ধরে লড়াই করছে, সংগ্রাম করছে, ফ্যাসিবাদ কর্তৃক আক্রান্ত, এরকম একজন ব্যক্তিকে দেওয়া দরকার ছিল? যোগ্য ব্যক্তির কি অভাব আছে? আমি নিজেই 100 জনের নাম বলতে পারবো যারা শতভাগ যোগ্য প্রবাসী আছেন, 17 বছর ধরে লড়াই করছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, অনেকেই আছে। এদের মধ্য থেকে আপনি একজন চুজ করতেন, পছন্দ করতেন, অসুবিধার কথা ছিল।
এরকম অন্যান্য যে উপদেষ্টারা আছেন, দু একজন ছাড়া আমার তো মনে হয় মোটা দাগে অনেককে নিয়ে অনেক প্রশ্ন। এই জায়গাগুলোতে আমাদের রিফর্ম নিয়ে আসতে হবে। যদি আমরা সত্যিকার অর্থে এই বিপ্লবকে বাস্তবায়ন করতে চাই, কাজে লাগাতে চাই, এই বিপ্লবকে সত্যিকার অর্থে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশে পরিণত করতে চাই, তাহলে অতি দ্রুত আমাদের এই উপদেষ্টা পরিষদ ঢেলে সাজাতে হবে, ঢেলে সাজাতে হবে। কারণ আমাদের বাংলাদেশ ছোট না, অনেক বড়। 20 কোটি জনগণের এই দেশ, বিশাল এক জনগোষ্ঠী নিয়ে এই বাংলাদেশ। এই 20 কোটি জনগণকে সার্ভ করা, এই জনগণকে নেতৃত্ব দেওয়া, পরিচালনা করা অনেক ডিফিকাল্ট। আপনি যদি মনে করে থাকেন ওই 25 জন ব্যক্তি দিয়ে 20 কোটি জনগণকে আপনি পরিচালিত করবেন, এটা অনেক ডিফিকাল্ট। যোগ্য লোকদের প্রদান করেন, যোগ্য লোকদের ইনক্লুড করেন, তাদেরকে যথাযথ দায়িত্ব দেন। আমি মনে করি ইনশাআল্লাহ আমাদের জনগণের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেটি বাস্তবে আমরা দেখতে পাব। অন্যথায় এই বিপ্লব বেহাত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা এই সমালোচনা। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে দেশ ছাড়ার গুঞ্জন নিয়ে যা বললেন আসিফ নজরুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক লাইভে আসেন তিনি। কথা বলছেন গুঞ্জন সহ বিভিন্ন ইস্যু নিয়ে। লাইভে আসিফ নজরুল দাবি করেন বিদেশ চলে যাচ্ছেন বলে এ কথা ছড়িয়েছে তা গুজব। আর দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে ব্যস্ত থাকায় তিনি মিডিয়াতে আসতে পারছেন না। লাইভে তিনি বলেন আন্দোলনের বিরোধী পক্ষ গুজব ছড়িয়ে ছাত্র জনতার অর্জন ও নতুন বাংলাদেশ গড়ার পথে বাধা সৃষ্টির জন্য জনমনে অহেতুক প্রশ্ন সৃষ্টি করা হচ্ছে। তিনি আরও বলেন, আমি বিভিন্নভাবে জানতে পারলাম, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি জানতে পারলাম আমি কেন মিডিয়াতে অনুপস্থিত। আমাকে নিয়ে বিশেষ জল্পনা কল্পনা ছড়ানো হচ্ছে। কেউ কেউ এমন আজগুবি কথা বলছেন আমি নাকি বিদেশ চলে যাচ্ছে। আইন উপদেষ্টা বলেন, আমি সবাইকে আশ্বস্ত করতে চাই এ ধরনের কোনো পরিকল্পনা আমার নেই, এমনকি চিন্তাও আমার মাথায় নেই। এ ধরনের গুজব, গুঞ্জন, আজগুবি তথ্য যারা ছড়াচ্ছেন, এটা হচ্ছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে বিপ্লব সংগঠিত হয়েছে সেটাকে বিভ্রান্ত করা, জনমনে অহেতুক প্রশ্ন সৃষ্টি করা হচ্ছে। আইন উপদেষ্টা বলেন, আমি কয়েকদিন আগেও মিডিয়াতে ইন্টারভিউ দিয়েছি, তবে এটা ঠিক আমি মুহূর্তে মিডিয়াতে কম আসছি, কারণ আমার এত বেশি কাজ, আমি কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। এখন আমাকে কাজ করতে হবে, কাজে আমাকে ফোকাস করতে হবে। আমার আইন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কাজ চলছে, এ নিয়ে কোনো অগ্রগতি থাকলে আপনাদের জানিয়ে দেব। আর এসব গুজব, গুঞ্জন যারা ছড়াচ্ছে এটা ঠিক না, বরং রাষ্ট্র সংস্কারের জন্য আপনাদের নতুন পরামর্শ থাকলে বলবেন, ভুল হলে বলবেন। আজগুবি, একদম অকল্পনীয় তথ্য দেওয়ার কোনো মানে হয় না, চরিত্র হরণের মতো।